viewers, Assalamu alaikum. I am Dr. Farida Yasmin. Please welcome to my class at Access Medical School. আজকে আমি জেনারেল প্যাথোলজি বিষয়ে একটি ফান্ডামেন্টাল এবং প্রিলিমিনারি টপিক সেল ইনজুরি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি এর আগে জেনারেল প্যাথোলজির দুটি ক্লাসে ইন্ট্রোডাকশন টু প্যাথোলজি এবং সেলুলার অ্যাডাপ্টেশন এই টপিক দুটো নিয়ে আলোচনা করেছি। তো আমরা ইন্ট্রোডাকশন টু প্যাথোলজি ক্লাসে আমরা বলেছি কিভাবে প্যাথোলজি স্টাডি করতে হবে, আর সেলুলার অ্যাডাপ্টেশন ক্লাসে আমরা সেলের বিভিন্ন অ্যাডাপটিভ যে কন্ডিশন গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে তৃতীয় ক্লাসে আমি সেল ইনজুরি নিয়ে আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে যে সেল ইনজুরি কি, হোয়াট ইজ সেল ইনজুরি। তো এখানে আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি যে নরমাল সেলে তার ইকুইলিব্রিয়াম মেইনটেইন হচ্ছে, নরমালি ফাংশন করছে, একটা হোমিওস্ট্যাসিস মেইনটেইন হচ্ছে। তো যখন এই নরমাল সেলে কোনো স্ট্রেস বা ইনজুরিয়াস স্টিমুলাস যখন এটাকে অ্যাটাক করে, তখন সেল প্রথমে সার্ভাইভ করার জন্য অ্যাডাপ্ট করার চেষ্টা করে। সে কখনো সেলটা সে সাইজে বড় হতে পারে, আমরা বলি হাইপারট্রফি, কখনো সে সংখ্যায় বেশি হতে পারে হাইপারপ্লাসিয়া, কখনো সে সাইজে ছোট হতে পারে অ্যাট্রফি, অথবা সে অন্য কোনো সেলে কনভার্ট হতে পারে যেটাকে আমরা বলি মেটাপ্লাসিয়া। এই অ্যাডাপটিভ চেঞ্জগুলো যে সেলকে সার্ভাইভ করতে হেল্প করে, কিন্তু যদি স্ট্রেসটা অত্যন্ত সিভিয়ার হয় এবং সেল অ্যাডাপ্ট করতে না পারে, সেক্ষেত্রে সেল কি হবে, ইনজুরি হবে। তাহলে আমরা বলতে পারি সহজ কথায়, যখন সেলের অ্যাডাপটিভ ক্যাপাসিটি নষ্ট হয়ে যায় কোনো ইনজুরিয়াস স্টিমুলাসের কারণে, তখন সেলের ভিতরে যে পরিবর্তনগুলো হয় সেগুলোকেই আমরা বলি সেল ইনজুরি। এই সেল ইনজুরি দু ধরনের আছে। যখন স্টিমুলাসটা ইনজুরিয়াস স্টিমুলাসটা মাইল্ড এবং ট্রানজিয়েন্ট হয়, তখন সেল can goes if cell can goes back to its normal condition, then we can call it reversible cell injury. কিন্তু যদি স্টিমুলাসটা সিভিয়ার হয় এবং প্রোগ্রেসিভ হয়, অনেকক্ষণ সময় ধরে হয়, সেক্ষেত্রে সেল আবার সার্ভাইভ করতে পারে, তখন আমরা সেল এটাকে বলি ইরিভার্সিবল সেল ইনজুরি। এটাকে আমরা সেল ডেথও বলতে পারি। তো এই সেল ডেথের দুটা প্যাটার্ন আছে, একটা হচ্ছে নেক্রোসিস আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। তো আমি ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলেছিলাম যে সেল ইনজুরি মানে হচ্ছে সেলের ডিজিজ, এবং যে কোনো ডিজিজকে স্টাডি করতে গেলে আমরা 4টা স্টেপ ফলো করব, আশা করি সকলের মনে আছে। তো এই সেল ইনজুরি আশা করি এই ডিজিজকে স্টাডি করার যে স্টেপগুলো আমি বলেছিলাম, 4টি স্টেপ বলেছিলাম, এই স্টেপগুলো সকলের মনে আছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে কি, ইটিওলজি বা ডিজিজের কারণ, তারপরে হচ্ছে প্যাথোজেনেসিস বা কিভাবে ডিজিজটা হয়, তারপর হচ্ছে মরফোলজিক্যাল চেঞ্জ অফ দি সেলস, অর্গানস অর টিস্যুস ডিউ টু ডিজিজ প্রসেস, এবং সবার শেষে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। তো সেল ইনজুরি যেহেতু সেলের ডিজিজ, তো এইটাকেও আমরা এই 4টা স্টেপেই সেল ইনজুরি। তো ইটিওলজি অফ সেল ইনজুরি মানে হচ্ছে কি, যে সেলের ডিজিজ কেন হয়। এই কারণগুলো আসলে ভার্চুয়ালি আমাদের বডিতে যত ডিজিজ হয়, সব ডিজিজের কারণগুলোই এই কয়েকটা কারণে, খুব অনেক বেশি লম্বা লিস্ট নয়, মাত্র কয়েকটা। আমি আশা করব প্রত্যেকেই সেল ইনজুরি তথা আমাদের হিউম্যান বডির যে ডিজিজগুলো, এই কজগুলো ভালো করে মনে রাখবো। এবং এই কজগুলো থেকে কিন্তু অনেক সময় এমসিকিউ বেসড কোশ্চেন আসে আন্ডার গ্রাজুয়েট লেভেলে এবং পোস্ট গ্রাজুয়েট লেভেলে। সো আমাকে সেল ইনজুরির এই কজগুলো মনে রাখতে হবে। এই কজগুলোর মধ্যে প্রথমে আসে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাইপক্সিয়া। তোমরা জানো নিশ্চয়ই যে হাইপক্সিয়া কি। হাইপক্সিয়া হচ্ছে ডিক্রিজড অক্সিজেন লেভেল ইন ব্লাড, অর্থাৎ ব্লাড অথবা টিস্যু। ব্লাডেও অক্সিজেন লেভেল কমে যেতে পারে, অথবা টিস্যুতেও অক্সিজেন লেভেল কমে যেতে পারে, সেটাকে আমরা বলি হাইপক্সিয়া। তো হাইপক্সিয়া কখন হয়? 1 নম্বর কারণ হচ্ছে ইসকেমিয়া। ইসকেমিয়া মানে হচ্ছে লস অফ ব্লাড সাপ্লাই টু এনি অর্গান। যেমন আমরা যদি এক্সাম্পল দেই, রেনাল আইডোসিস বলবো, আমরা
ম্যাম আপনি আনমিউট করতে হবে আর কি। ম্যাম আপনি মিউট হয়ে আছেন, আনমিউট করতে হবে।
আচ্ছা ঠিক আছে। আমি কি ক্লাস কি যেখানে শেষ করেছি সেখান থেকে করবো নাকি নতুন আবার নতুন করে শুরু করবো? সকলকে অত্যন্ত সরি ফর ইন্টারাপশন। তো আমরা কজেস অফ সেল ইনজুরি এবং নেক্রোসিস এই কজগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা কয়েকটা ইম্পর্টেন্ট কজ এখানে বলছি, যে হাইপক্সিয়া, ফ্রি রেডিক্যাল ড্যামেজ, কেমিক্যালস, ড্রাগস, টক্সিনস, বিভিন্ন ইনফেকশাস এজেন্টস যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং প্যারাসাইটস এরা সেল ইনজুরি করে। বিভিন্ন ফিজিক্যাল এজেন্টস যেমন হাই টেম্পারেচার, এক্সট্রিম কোল্ড, অ্যাটমসফিয়ারিক প্রেশার, এইসব ফিজিক্যাল এজেন্টস গুলো সেল ইনজুরি করতে পারে। বিভিন্ন ইমিউনোলজিক রিঅ্যাকশনস, বিভিন্ন জেনেটিক অ্যাবনরমালিটিস এবং নিউট্রিশনাল ইমব্যালেন্স, এই সবগুলো হচ্ছে সেল ইনজুরি এবং নেক্রোসিস কারণ। আমি আগেই বলেছিলাম যে এই কারণগুলো ভার্চুয়ালি আমাদের বডির সব ডিজিজেরই কারণ, এগুলোর ভিতরেই কোনো না কোনো কারণে বডিতে ডিজিজ আক্রান্ত হয়। তো এখন আসি প্যাথোজেনেসিস বা মেকানিজম অফ সেল ইনজুরি। তো সেল ইনজুরি মেকানিজম বুঝতে গেলে আমাদেরকে সেলের যে অর্গানেলস বা পার্টস গুলো তাদের যে নর্মাল অ্যাক্টিভিটিস সেগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। যেমন মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়ার কাজ আমরা জানি সবাই, যে এটাকে আমরা পাওয়ার হাউস বলি। এখানে এটিপি তৈরি হয় অক্সিডেটিভ ফসফোরিলেশনের মাধ্যমে। এই এটিপি সেলুলার এনার্জি গুলো সেলকে বিভিন্ন অ্যাক্টিভিটিস মেনটেন করতে এনার্জি দিয়ে থাকে। তারপরে সেলের ভিতরে এবং বাইরে ক্যালসিয়াম এবং অন্যান্য আয়নের একটা ইকুইলিব্রিয়াম মেনটেন হয়। সেল ইনজুরি হলে এই ইকুইলিব্রিয়ামটা লস হয়ে যায়। সেলের ভিতরে কোনো ইনজুরিয়াস এজেন্টসের কারণে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হতে পারে, যেগুলো সেলকে বিভিন্নভাবে ডিস্ট্রয় করে। সেল যে মেমব্রেন থাকে আমরা জানি লিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। এই সেলের মেমব্রেন ড্যামেজ হলেও সেলের ভিতরে অনেক রকমের ক্ষতি হয়ে থাকে। তাছাড়া সেলের ভিতরে যে অর্গানিক মলিকুলস গুলো থাকে যেমন প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটস, এরাও কখনো কখনো ডিসরাপ্টেড হতে পারে। তাহলে এই 6টা পয়েন্টসে সেলের ভিতরে ইনজুরি হয়, অর্থাৎ সেলে এটিপি ডিপ্লেশন হতে পারে, মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হতে পারে, ক্যালসিয়াম ইকুইলিব্রিয়াম লস হতে পারে, মেমব্রেন ড্যামেজ হতে পারে, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হতে পারে এবং প্রোটিন ডিজেনারেশন হতে পারে। এই পয়েন্টস গুলোই সাধারণত সেলের ভিতরে ইনজুরিয়াস স্টিমুলাস দ্বারা আক্রান্ত হয়। এখন আমরা এই প্রত্যেকটা প্যাথোজেনেসিস বা মেকানিজম অফ সেল ইনজুরি একটু ডিটেলসে আলোচনা করব। তো আশা করি সকলে ধৈর্য ধরে বোঝার চেষ্টা করবে। তো এই ফিগারগুলো আমরা রবিস প্যাথোলজি থেকে নেওয়া হয়েছে। তো এখানে এই ফিগারগুলোর মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে ইনজুরিয়াস স্টিমুলাস গুলো কিভাবে সেলের বিভিন্ন অর্গানেলস গুলোকে ডিস্ট্রয় করে দেয় বা বিভিন্ন সেলের যে ফাংশনাল অ্যাক্টিভিটিস গুলোকে কিভাবে লস করে। তো আমি প্রথমেই বলেছিলাম ইসকেমিয়া বা লস অফ ব্লাড সাপ্লাই টু এনি অর্গান, এটা হচ্ছে সেল ইনজুরির একটা সবচেয়ে কমন এবং একটা ফান্ডামেন্টাল কজ। যেমন আমরা অনেকেই হার্ট ফেলিউর বা হার্ট অ্যাটাক বা যেটাকে আমরা এমআই বলি, এটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে। মায়োকার্ডিয়াল ইনফার্কশন অর্থাৎ হার্ট মাসেল যে মায়োকার্ডিয়াল সেল, এখানে যদি কোনো কারণে অক্সিজেন সাপ্লাই কমে যায় তাহলে আমরা ওটাকে বলি, তারপরে যে কনসিকুয়েন্সেসটা হবে সেটাকে আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ঠিক এরকম যে কোনো অর্গানে যদি কোনো কারণে ব্লাড সাপ্লাই কমে যায় অর্থাৎ সেখানে হাইপক্সিয়া মানে ইসকেমিয়া হয়, তার পরবর্তীতে কি হবে, হাইপক্সিয়া হবে, অর্থাৎ ওই টিস্যুতে অক্সিজেন লেভেল কমে যাবে। তো যখন ওই টিস্যুতে বা ওই সেলের ভিতরে অক্সিজেন লেভেল কমে যায়, তো আমরা জানি মাইটোকন্ড্রিয়ার ভিতরে অক্সিডেটিভ ফসফোরিলেশন এই কেমিক্যাল প্রসেসের মাধ্যমে এটিপি তৈরি হয়। এখন যদি অক্সিজেন না থাকে তাহলে কি হবে, এটিপি তৈরি হবে না। এটিপি তৈরি না হলে এর পরবর্তী ধারাবাহিকতা বা কনসিকুয়েন্সেস গুলো কি, এগুলোই আমাদেরকে জানতে হবে যদি সেল ইনজুরির মেকানিজম আমরা বুঝতে চাই। তো কয়েকটা ধারাবাহিকতা বা কয়েকটা কনসিকুয়েন্সেস বা ফেট হবে এটিপি ডিপ্রেশন হলে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সোডিয়াম যে পাম্পটা থাকে সেল মেমব্রেনে, এই পাম্পটা ফেলিউর হবে। তো আমরা জানি যে সেলের ভিতরে এবং বাহিরে সোডিয়াম এবং পটাশিয়ামের একটা ইকুইলিব্রিয়াম মেনটেন হয় এবং সেই ইকুইলিব্রিয়ামটা মেনটেন করে কি সোডিয়াম পটাশিয়াম পাম্প। এটা একটা গেট কিপারের কাজ করে, যেন এক্সেস
ইলেকট্রোলাইট সেলের ভিতরে ঢুকতে না পারে অথবা কোনোটা সেল থেকে বের হতে না পারে। তো যখন এই সোডিয়াম পটাশিয়াম পাম্পটা ফেলিউর হবে এটিপি ডিপ্লিশন হওয়ার কারণে, তখন কি হবে, সেলের ভিতরে বাইরে আয়নিক হোমিওস্ট্যাসিসটা লস হয়ে যাবে। কি কি লস হবে? যেমন সেলের ভিতরে ক্যালসিয়াম ঢুকে যাবে, পানি ঢুকবে, ওয়াটার ঢুকবে এবং সোডিয়াম ঢুকবে। তো সোডিয়াম জানি আমরা সেলের বাইরে বেশি বেশি থাকে, সেলের ভিতরে কম থাকে। ক্যালসিয়াম সেলের বাইরে বেশি থাকে, সেলের ভিতরে কম থাকে। তো এটা জাস্ট উল্টোটা হবে, যে সেলের ভিতরে ক্যালসিয়াম, ওয়াটার এবং সোডিয়াম ঢুকে যাবে। আর কি হবে, সেলের ভিতরে পটাশিয়াম হাই কনসেন্ট্রেশনে থাকে, এই পটাশিয়ামটা বেড়ে যাবে। তো এরপরে কি হবে, যে এই যে সেলের ভিতরে ওয়াটার, সোডিয়াম এবং ক্যালসিয়াম এটা ঢোকার কারণে কি হবে, সেলের ভিতরে সোয়েলিং হবে, যেটাকে আমরা পরবর্তীতে আমরা বলবো মরফোলজিক্যাল চেঞ্জ হিসেবে দেখবো সেল ইনজুরি, সেটা হচ্ছে সেল সোয়েলিং হবে। তো সেল সোয়েলিং হবে এবং সেলের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটাও সোয়েলিং হয়ে যাবে। সেলের যে মাইক্রোভিলাই থাকে এটা লস হবে এবং সেলের মধ্যে ব্লেবস, মেমব্রেন ব্লেবস তৈরি হবে। তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্প ফেলিউরের মাধ্যমে কি হবে, যে সেলের ভিতরে, আমি আবারও বলছি, ক্যালসিয়াম, ওয়াটার এবং সোডিয়াম সেলের ভিতরে ঢুকে যাবে, পটাশিয়াম সেল থেকে বের হয়ে আসবে। তাহলে কি হবে, সেলের সোয়েলিং হবে ইনক্লুডিং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সোয়েলিং, সেলের মাইক্রোভিলাই লস হবে এবং ব্লেবস তৈরি হবে। তো এগুলো এমসিকিউ বেস কোশ্চেনে অনেক সময় এটা নিয়ে কোশ্চেন আসে। এটিপি ডিপ্লেশনের আরেকটা ধারাবাহিকতা হচ্ছে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে। যেহেতু অক্সিডেটিভ ফসফোরিলেশন বন্ধ হয়ে যাচ্ছে অক্সিজেনের অভাবে, তাহলে আমরা জানি বডির একটা বিকল্প পদ্ধতি এনার্জি তৈরির, সেটা হচ্ছে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, যেখানে অক্সিজেনের প্রয়োজন হয় না, অর্থাৎ বডি স্টোরে যে গ্লাইকোজেন থাকে সেটা ভেঙে সেখান থেকে এনার্জি তৈরি হবে। তাহলে এই যখন গ্লাইকোলাইসিস হবে, তাহলে স্পষ্টতই বোঝা যাচ্ছে বডির গ্লাইকোজেন ডিপ্লেশন হবে, এবং গ্লাইকোজেন ভাঙলে আমরা জানি ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। আর যেহেতু বডিতে অ্যাসিডোসিস হলে আমরা জানি পিএইচ কমে যায়, তাহলে বডি পিএইচ কমে যাবে। গ্লাইকোজেন ডিপ্লেশন হবে, ল্যাকটিক অ্যাসিডোসিস হবে এবং পিএইচ ডিপ্লেশন হবে। এই পিএইচ ডিপ্লেশনের একটা ফেট হচ্ছে কি, যে নিউক্লিয়াস যে ক্রোমাটিন থাকে এটা ক্লাম্পড হয়ে যাবে। পিএইচ কমলেই নিউক্লিয়ার ক্রোমাটিন ক্লাম্পড হয়ে যাবে, অর্থাৎ নিউক্লিয়াস তার অ্যাক্টিভিটিস গুলো করতে পারবে না। এটিপি ডিপ্লিশনের আরো একটা রেজাল্ট হচ্ছে যে রাইবোজোম ডিটাচমেন্ট হবে। আমরা জানি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকে, যেখানে প্রোটিন সিনথেসিস হয়। তো যখন এটিপি ডিপ্লিশন হবে, রাইবোজোমটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ডিটাচড হয়ে যাবে এবং অর্থাৎ সেখানে আর প্রোটিন সিনথেসিস হতে পারবে না এবং বডিতে সেলের ভিতরে তখন ফ্যাট ডিপোজিশন হয়ে যাবে। তাহলে আমাকে অল্প কথায় বলতে গেলে যে ইস্কেমিয়া বা রিডিউস ব্লাড সাপ্লাইয়ের যে কনসিকুয়েন্সেস বা ধারাবাহিকতা, সেটা হচ্ছে কি, যে অক্সিডেটিভ ফসফোরিলেশন কমে যাবে, এটিপি সিনথেসিস কমে যাবে। আর এটিপি সিনথেসিস যখন কমে যায়, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস যেগুলো করতে সেলের এটিপি তৈরি হয়, সেগুলো প্রত্যেকটা ডিস্টার্বড হবে। সোডিয়াম পাম্প ডিস্টার্বড হবে, সেলুলার সোয়েলিং হবে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস বেড়ে যাবে, পিএইচ কমে গিয়ে নিউক্লিয়ার ক্রোমাটিন ক্লাম্পিং হবে এবং রাইবোজোম ডিটাচমেন্ট হয়ে প্রোটিন সিনথেসিস লস হবে। সো আমাদেরকে এই ফিগারটা মনে রেখে এই ইস্কেমিয়ার যে ফেট বা কনসিকুয়েন্সেস সেল ইনজুরিতে হয়, সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এখানে আমরা একটা ইলেকট্রন মাইক্রোস্কোপে একটা ছবি দেখতে পাচ্ছি, যে মাইটোকন্ড্রিয়াল সোয়েলিং হয়েছে এবং মাইটোকন্ড্রিয়াতে একটা অ্যামরফাস ডেনসিটি। এটা হচ্ছে একটা সেল ইনজুরির একটা সাইন্স, যেটা কিনা আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখতে পাই। সেল ইনজুরির আরেকটা মেকানিজম বা প্যাথোজেনেসিস হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ। আমরা আগে পড়ে এসেছি এটিপি ডিপ্রেশন হলে কি কি হতে পারে। এখন আমরা জানবো যে মাইটোকন্ড্রিয়া ইনজুরি হলে কি কি কনসিকুয়েন্সেস বা ফেট বা কি কি এর ধারাবাহিকতা কি কি হতে পারে। তো কখন মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হয়, আমরা সেল ইনজুরির যে কজগুলো পড়েছি তার মধ্যে এগুলো আছে, যেমন রিডিউসড অক্সিজেন সাপ্লাই, টক্সিনস, বিভিন্ন ধরনের টক্সিনস যদি আমরা এক্সপোজার হই, অথবা কোনো রেডিয়েশন ইনজুরি যদি আমরা এক্সপোজার হই, সেক্ষেত্রে মাইটোকন্ড্রিয়াল ইনজুরি হয়। এখন মাইটোকন্ড্রিয়াল ইনজুরি হলে মাইটোকন্ড্রিয়াতে কি কি পরিবর্তন হয় সেগুলো আমি বলছি। তো মাইটোকন্ড্রিয়ার আমরা জানি যে ডাবল লেয়ারের একটা অর্গানেলস, এই অর্গানেলসের অর্গানেলস গুলোর এখানে একটা গেট থাকে, যেটাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল পারমিবিলিটি ট্রানজিশন পোর। তো যখন মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হয়, তখন এই মাইটোকন্ড্রিয়াল
পারমিবিলিটি ট্রানজিশন পোর্ট বা গেটটা খুলে যায়। খুলে গেলে মাইটোকন্ড্রিয়া থেকে বিভিন্ন রকমের কেমিক্যাল কম্পাউন্ডস গুলো বেরোয় চলে আসে। এর কনসিকুয়েন্সেস হিসাবে মাইটোকন্ড্রিয়াতে এটিপি জেনারেশন কমে যাবে। এটা আমরা আগেই বলেছি যে অক্সিজেন সাপ্লাই কমে গেলে এটিপি তৈরি হওয়া কমে যাবে এবং রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস এগুলো প্রোডাকশন হবে। এর কনসিকুয়েন্সেস হিসেবে সেলটা আর সার্ভাইভ করতে পারবে না, অর্থাৎ সেল নেক্রোসিস হয়ে যাবে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে মাইটোকন্ড্রিয়াল কোনো সেলে যদি কোনো কারণে মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হয় তাহলে সেল আর রিভার্সিবল ইনজুরি হয় না, অবশ্যই সেটা সেলের রিভার্সিবল ইনজুরি বা সেল ডেথ বা যেটাকে আমরা নেক্রোসিস বলে থাকি। এছাড়াও যদি কোনো কারণে আরো কোনো ইনজুরিয়াস স্টিমুলাস যেমন সেলের সার্ভাইভাল সিগন্যাল যদি লস করে, কোনো কারণে সেলের ভিতরে ডিএনএ বা প্রোটিন ড্যামেজ হয়, সেক্ষেত্রেও কিন্তু মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হবে। তখন কি হয়, মাইটোকন্ড্রিয়াতে প্রো অ্যাপোপ্টোটিক প্রোটিনগুলো অ্যাক্টিভেট হয়, অ্যান্টি অ্যাপোপ্টোটিক প্রোটিনগুলো কমে যাবে এবং সেল তখন সুইসাইডাল ডেথ যেটাকে আমরা বলি অ্যাপোপ্টোসিস হবে। অর্থাৎ যে কোনো কারণে আমি আগেই বলেছি যে মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ যদি হয় সেটা যেভাবেই হোক না কেন, হয় মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হলে হয় সেলটা নেক্রোসিস হবে অথবা অ্যাপোপ্টোসিস হবে। এখানে কখনোই রিভার্সিবল ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে না। সেলের যে মেমব্রেন থাকে আমরা জানি লিপিড বাইলেয়ার দিয়ে তৈরি হয়। তো এই সেল মেমব্রেন ইনজুরি হলেও সেল মেকানিজম অফ সেল ইনজুরির আরেকটা স্টেপ হচ্ছে সেলের মেমব্রেন ড্যামেজ। এখন এই মেমব্রেন শুধু সেল মেমব্রেনই না, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনও ড্যামেজ হতে পারে, লাইসোজোমাল মেমব্রেনও ড্যামেজ হতে পারে। তো এখন আসি যে এই যে সেল মেমব্রেন ডিসরাপশন বা সেল মেমব্রেন ইনজুরি কিভাবে হচ্ছে, কিভাবে সেলের মেমব্রেন ড্যামেজ হয়। কয়েকটা ভাবে হতে পারে। একটা হতে পারে সেলের ভিতরে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস যখন তৈরি হয়, আমি এটা নিয়ে একটু পরে আলোচনা করছি। সেলের যে মেমব্রেনে যে ফসফোলিপিড দিয়ে সেল মেমব্রেন তৈরি হয়, সেই ফসফোলিপিড সিনথেসিস যদি কোনো কারণে কমে যায় অথবা যদি ফসফোলিপিড ডিগ্রেডেশন হয় বা সেল মেমব্রেনের ফসফোলিপিডটা কোনো কারণে ভেঙে যায়, একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ফসফোলাইপেজ এনজাইম অ্যাক্টিভেশন, যেটা কিনা সেলের ভিতরে ক্যালসিয়াম ঢুকে গেলে অ্যাক্টিভেট হয়ে যায়। অথবা সেল মেমব্রেনে যে প্রোটিন থাকে সেই প্রোটিনগুলো যদি ভেঙে যায় প্রোটিয়েজ এনজাইম অ্যাক্টিভেশনের কারণে, এবং সেটা কেন হয়, সাইটোসলিক ক্যালসিয়াম বেড়ে যাওয়ার কারণে। অর্থাৎ এই চারটা স্টেপের কোনো একটা যদি কোনো কারণে হয়ে থাকে তাহলে সেল মেমব্রেনটা ডিসরাপশন হবে। আমি আরেকবার বলছি যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস গুলো সেল মেমব্রেন ড্যামেজ করতে পারে, ফসফোলিপিড সিনথেসিস যদি কমে যায়, ফসফোলিপিড যদি ডিগ্রেডেশন বেড়ে যায় এবং সাইটোস্কেলিটাল প্রোটিন যদি ড্যামেজ হয় তাহলে সেল মেমব্রেন ড্যামেজ হবে। তো আমরা সেল মেমব্রেন ড্যামেজ হলে আমাদের প্রশ্ন আসে যে তাহলে এর কনসিকুয়েন্সেস বা এর ফেট কি হবে। এটা অনেক সময় আমাদের প্রফ কোশ্চেনে বা রিটেনেও আসে, ভাইভাতেও ধরা হয় যে মেমব্রেন কিভাবে ড্যামেজ হয় এবং সেল মেমব্রেন ড্যামেজ হলে এর কনসিকুয়েন্সেস বা এর ফেট কি হতে পারে। তো এখানে আমাদের তিনটা কথা মনে রাখতে হবে। একটা হতে পারে যে সেলের যখন মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ড্যামেজ হয়, আমি একটু আগেই বলে এসেছি যে মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ড্যামেজ হলে মাইটোকন্ড্রিয়াতে যে ছিদ্রটা তৈরি হয় যেটাকে আমরা বলি মাইটোকন্ড্রিয়াল পারমিবিলিটি ট্রানজিশন পোর্ট, তারপরে মাইটোকন্ড্রিয়া ড্যামেজ হবে এবং সেখানে এটিপি সিনথেসিসটা কমে যাবে। তারপরে লাইসোজোমাল মেমব্রেন যদি ইনজুরি হয়, আমরা জানি যে লাইসোজোমের ভিতরে অনেক রকমের এনজাইম থাকে, তারা যদি কখনো সাইটোপ্লাজমে আসে তারা সাইটোপ্লাজমের স্ট্রাকচার গুলোকে ডিস্ট্রয় করে দেয়। হ্যাঁ, যেমন এটিপিএস, প্রোটিএস, এরা সাইটোপ্লাজমকে তারা ডিস্টার্ব করে। আরেকটা হচ্ছে সেল মেমব্রেন লস হলে সেলের ভিতরে বাইরে যে আয়ন এবং ওয়াটার ব্যালেন্স মেনটেন হয় সেটা লস হবে, অর্থাৎ সেলুলার সোয়েলিং হবে। তাহলে সেল মেমব্রেন লস হবে, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ইনজুরি হবে এবং লাইসোজোমাল মেমব্রেন ইনজুরি হবে। আরেকটা ইম্পর্টেন্ট মেকানিজম অফ সেল ইনজুরি, এটা হচ্ছে কি যে ইনক্রিজড ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম লেভেল। আমি আগেই বলেছিলাম যে ক্যালসিয়াম এমন একটা আয়ন বা এমন একটা মলিকুল যার কনসেন্ট্রেশন এক্সট্রাসেলুলার লেভেলে বেশি থাকে কিন্তু ইন্ট্রাসেলুলারলি অনেক লো কনসেন্ট্রেশনে থাকে ক্যালসিয়ামটা। এবং ইন্ট্রাসেলুলার সেলের ভিতরে এই ক্যালসিয়াম গুলো কোথায় থাকে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে এবং মাইটোকন্ড্রিয়াতে। অর্থাৎ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে সাইটোপ্লাজমে কখনো ক্যালসিয়াম আসে না, সে থাকে মাইটোকন্ড্রিয়ার ভিতরে এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে, আর এর কনসেন্ট্রেশন বেশি থাকে সেলের বাইরে। তো একটু আগে আমরা বলেছি যে এটিপি ডিপ্লেশন হলে বা কোনো কারণে মেমব্রেন ড্যামেজ হলে কি হবে, যে ক্যালসিয়ামটা ভিতরে ঢুকে যাবে। আরো কি ঢুকে, পানি ঢুকতে পারে, সোডিয়াম ঢুকতে পারে। তো এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম যখন মেমব্রেন ড্যামেজ করে সেলের বাইরে থেকে ভেতরে ঢুকে যায়,
এবং মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ইনজুরি হলো মাইটোকন্ড্রিয়া থেকেও ক্যালসিয়ামটা সাইটোপ্লাজমে চলে আসবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সোয়েলিং এবং ইনজুরি হলে সেখান থেকেও ক্যালসিয়ামটা সাইটোপ্লাজমে চলে আসবে। তাহলে এই মূল কথা হচ্ছে কি যে সাইটোপ্লাজমে ক্যালসিয়ামের পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং ক্যালসিয়াম কখনোই মানে সাইটোপ্লাজমে নরমালি থাকে না। তো সাইটোপ্লাজমে ক্যালসিয়াম বেড়ে যাওয়ার ফলাফলটা কি, রেজাল্টটা কি, যে সে বিভিন্ন রকমের সেলুলার এনজাইম গুলোকে যারা সেলের ক্ষতি করে তাদেরকে অ্যাক্টিভেট করবে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ফসফোলাইপেজ, যে কিনা মেমব্রেনের ফসফোলিপিডকে ভেঙে ফেলে। প্রোটিয়েজ, মেমব্রেনের আমরা জানি প্রোটিনও থাকে, সেই প্রোটিনগুলোকে সে ভেঙে ফেলবে। এন্ডোনিউক্লিয়েজ, যে নিউক্লিয়ার ড্যামেজ করবে, এবং এটিপিএস, যে কিনা এটিপি ডিপ্লেশন করবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে ক্যালসিয়ামকে সেলের ভিতরে অত্যন্ত লো কনসেন্ট্রেশনে থাকতে হবে এবং তারা কোথায় থাকে, মাইটোকন্ড্রিয়াতে এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে। তারা কখনো সাইটোপ্লাজমে এন্ট্রি করে না। তো যখন কোনো কারণে মেমব্রেন লস হবে, মাইটোকন্ড্রিয়াল ইনজুরি হবে, তখন এই ক্যালসিয়ামটা সাইটোপ্লাজমে চলে আসবে এবং তার ফলাফল হিসেবে বিভিন্ন রকমের এনজাইম অ্যাক্টিভেশন হবে। এই এনজাইমগুলো সেলের মেমব্রেন ড্যামেজ করবে, নিউক্লিয়ার ড্যামেজ করবে, এটিপি ডিপ্লেশন করবে। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা মেকানিজমই একটার সাথে অত্যন্ত ইন্টার রিলেটেড। এখন আসি রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, এটা নিয়ে আমি একটু আগে বলেছি। তো এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে ডিটেলস একটু জানতে হবে। এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস নিয়ে অনেক প্রশ্ন প্রফি অত্যন্ত ইম্পর্টেন্স দেওয়া হয় এবং রিটেনেও এই প্রশ্ন আসে এবং ভাইভাতেও ধরা হয়। তো এখানে আমরা যা জানতে হবে সেগুলো হচ্ছে কি, যে বডিতে এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস গুলো কিভাবে তৈরি হয়, কিভাবে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস থেকে বডি নিজেকে প্রিভেন্ট করে বা স্ক্যাভেঞ্জ করে, এবং এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস গুলো যখন বডিতে তৈরি হয় এরা কি কি ক্ষতিকর বা এদের ফেট কি, এদের কি কি ক্ষতিকর ইফেক্ট তারা সেলে করতে পারে। এই কয়েকটা প্রশ্ন আমাদেরকে জানতে হবে, উত্তর জানতে হবে। তো প্রথমে আসি, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস কি। তো আমরা এটা যদি ডেফিনেশন বলতে হয় তাহলে আমরা বলতে হবে যে এরা একটা মলিকুল যাদের দ্যাট হ্যাভ অ্যান সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন ইন অ্যান আউটার অরবিট। অর্থাৎ এর আউটার অরবিটে যদি যে মলিকুলগুলোর একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তো এই আনপেয়ার্ড ইলেকট্রন গুলোর বৈশিষ্ট্য হচ্ছে কি, যে এরা যেহেতু আনপেয়ার্ড থাকে তো এরা ফ্রি থাকে, ফ্রি মুভিং থাকে। এরা করে কি, সেলের সাইটোপ্লাজমে বা সেলের ভিতরে যে কোনো মলিকুলের সাথে এরা বাইন্ড করে কেমিক্যাল রিঅ্যাকশন করতে পারে। এরা খুব হাইলি পাওয়ারফুল এবং রিঅ্যাক্টিভ মলিকুল। তো এই রিঅ্যাক্টিভ মলিকুল গুলো কিভাবে বডিতে তৈরি হয় সেখানে জানতে গেলে আমাদের যেমন বিভিন্ন রকমের ইনফ্ল্যামেটরি প্রসেস, আমরা ইনফ্ল্যামেশন সম্পর্কে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তারপরে যদি সেলের ভিতরে রেডিয়েশন ইনজুরি হয়, যেমন অনেকে রেডিয়েশন এক্সপোজার হয়, বিভিন্ন ক্যান্সার হলে পরে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়, তো সেগুলোর কারণে এই বডিতে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হতে পারে। আমরা যদি কেমিক্যাল এক্সপোজারে থাকি বিভিন্ন রকমের, সেক্ষেত্রেও বডিতে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হতে পারে। তারপরে আরেকটা ইনজুরি কারণ হচ্ছে ইসকেমিয়া ডিপারফিউশন ইনজুরি, অর্থাৎ বডিতে কোনো কারণে কোনো টিস্যুতে ট্রানজিয়েন্ট ইসকেমিয়া হলো, পরবর্তীতে ব্লাড সাপ্লাই রেস্টোর হওয়ার পরে যে কন্ডিশনটা সেটাকে আমরা বলি রিপারফিউশন। তো এক্ষেত্রেও সেলে কিছু ইনজুরিয়াস স্টিমুলাস হয় এবং কিছু চেঞ্জ হয়, সেখানেও রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয়। তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় যে সোর্স অফ অক্সিজেন, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস কি কি, আমরা এগুলো বলবো ইনফ্ল্যামেশন, রেডিয়েশন, কেমিক্যাল এক্সপোজার এবং রিপারফিউশন ইনজুরি। তো এখন আসি এই কেমিক্যাল কম্পাউন্ডস গুলো কি কি। যদি আমরা মূল মেইন তিনটা কম্পাউন্ডের কথা বলি যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস কি কি আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সুপার অক্সাইড, তারপরে হাইড্রোজেন পারঅক্সাইড এবং হাইড্রক্সিল মলিকুল। তাহলে এই তিনটা মলিকুল হচ্ছে মেইন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস যারা সেলের ভিতরে হার্মফুল ইফেক্ট করতে পারে। তো এখন আসি, এই যে হার্মফুল এজেন্টস রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, সুপার অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড এবং হাইড্রক্সিল রেডিকেল, তো এরা বডিতে নরমালি তৈরি হচ্ছে কিন্তু, এবং বডির কিছু মেকানিজম আছে যারা বডিকে এটা থেকে প্রিভেন্ট করছে, সেলকে ইনজুরি হওয়া থেকে প্রিভেন্ট করছে। সেই মেকানিজম গুলো কি কি এখানে যেগুলো লেখা আছে, যে অ্যান্টিঅক্সিডেন্ট, আমরা সেগুলোকে বলতে পারি অ্যান্টিঅক্সিডেন্ট মেকানিজম। যেমন সুপার অক্সাইড থেকে হাইড্রোজেন পারঅক্সাইডে কনভার্সন হচ্ছে, এই হাইড্রোজেন পারঅক্সাইড সেলকে ইনজুরি করবে। তাহলে এই সুপার অক্সাইড থেকে হাইড্রোজেন পারঅক্সাইডকে হওয়া কি প্রিভেন্ট করছে কে, একটা এনজাইম সুপার অক্সাইড ডিসমিউটেজ। অর্থাৎ বডিতে এটা নরমালি মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে, এই এনজাইমটা সুপার অক্সাইড থেকে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরিতে বাধা দেয়।
তাছাড়া গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ এটাও মাইটোকন্ড্রিয়াতে থাকে, এও বডিকে হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষতিকর প্রভাব থেকে প্রিভেন্ট করে। ক্যাটালিস একটা এনজাইম, এই এনজাইমটি করে কি হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে ওয়াটার এবং অক্সিজেন মলিকুলে কনভার্ট করে দেয়। তাহলে সুপার অক্সাইড ডিসমিউটেজ, গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ, ক্যাটালিস এই এনজাইমগুলো হচ্ছে আমাদের বডিকে ফ্রি রেডিক্যাল থেকে বাঁচিয়ে রাখে বা ফ্রি রেডিক্যাল গুলোকে রিমুভ করে দেয়। তো যখন এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ইনজুরিয়াস স্টিমুলাসও হবে আবার রিমুভালও হবে না, তখন মাইটোকন্ড্রিয়া তথা সেলের ভিতরে এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস গুলো জমা হয়ে যাবে, হয়ে ওরা সেলকে ইনজিউর করবে। তো তারা কিভাবে সেলকে ইনজিউর করে সেটা আমরা দেখি, তাদের প্যাথোলজিক্যাল ইফেক্ট কি। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্যাথোলজিক্যাল ইফেক্টস অফ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস। তারা কি করে, ফ্যাটি অ্যাসিড যেটা মেমব্রেন লিপিডে থাকে, মেমব্রেনে যে লিপিড থাকে সেটাকে অক্সিডেশন করে দেয়, যেটাকে আমরা বলি লিপিড পারঅক্সিডেশন অফ সেল মেমব্রেন। তার ফলে কি হবে, মেমব্রেনটা ভেঙে যাবে, মেমব্রেন ডিসরাপশন হবে। তারপরে তারা প্রোটিনকে অক্সিডাইজ করে প্রোটিনের ডিনেচারেশন করে এবং তারা ডিএনএ কে ডিনেচার করে দেয়। তাহলে মেমব্রেন ফসফোলিপিডস, প্রোটিনস এবং ডিএনএ প্রত্যেকটা কম্পাউন্ডস কি তারা ইনজিউর করতে পারে। অর্থাৎ এই ধরনের ইনজুরি হলে কিন্তু সেল আর কোনোভাবেই রিভার্স করতে পারে না, অর্থাৎ এখানে ইরিভার্সিবল সেল ইনজুরি হবে। তো সেজন্য আমাদেরকে সবসময় আমাদের বডিকে আমরা এই অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন এ, ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড এগুলো কিন্তু আমরা সবসময় খাবারে গ্রহণ করে থাকি এই অক্সিডেটিভ স্ট্রেস থেকে সেলকে বাঁচিয়ে রাখার জন্য। তাহলে আমরা এতক্ষণ যাবত একটু জটিল লেগেছে হয়তো তোমাদের কাছে যে সেল ইনজুরি যে মেকানিজম, এটিপি ডিপ্লেশন, মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ, মেমব্রেন ড্যামেজ, ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম, তারপরে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস। তো এই মেকানিজম গুলো দিয়ে আমরা সেল ইনজুরি যে প্যাথোজেনেসিসটা সেটা আমরা বুঝতে পেরেছি। তো এখন আসো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্টস, সেটা হচ্ছে এই যে মেকানিজম গুলো হলো, সেলে এটিপি ডিপ্লিশন হলো, মেমব্রেন ড্যামেজ হলো, মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হলো, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হলো, এর কারণে সেলে আমরা মরফোলজিক্যালি কি কি পরিবর্তন দেখতে পাবো। তো এই পরিবর্তনগুলো আমরা সাধারণত খালি চোখে খুব কমই দেখি, আমরা মাইক্রোস্কোপে বা মাইক্রোস্কোপের নিচেই আমরা এই মরফোলজিক্যাল চেঞ্জ গুলো আমরা দেখতে পাই। তো এখন আসি আমরা এই মরফোলজিক্যাল চেঞ্জ গুলো কি কি হয় সেল ইনজুরি হলে সেটা সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে হচ্ছে কি সেল ইনজুরি দুই টাইপের, আমরা আগেই বলেছি যে সেল যদি নরমাল কন্ডিশনে ফেরত যেতে পারে ইনজুরিয়াস স্টিমুলাসটা উইথড্র করলে, তখন সেগুলোকে আমরা বলি রিভার্সিবল সেল ইনজুরি। আর যদি ইনজুরিয়াস স্টিমুলাসটা অনেক বেশি সিভিয়ার হয়, প্রলং হয়, তখন সেল আর নরমাল কন্ডিশনে যেতে পারে না, সেটাকে আমরা বলি ইরিভার্সিবল সেল ইনজুরি বা সেল নেক্রোসিস বা সেল ডেথ। তো প্রথমে আসি রিভার্সিবল সেল ইনজুরিতে কি কি চেঞ্জ আমরা দেখতে পাই। তো লাইট মাইক্রোস্কোপে আমরা কি কি চেঞ্জ দেখব, সেটা হচ্ছে সেলুলার সোয়েলিং, বা অর্থাৎ আমরা যখন বলেছিলাম যে এটিপি ডিপ্লিশন হলে সেলের কি হয়, সোডিয়াম পটাশিয়াম পাম্পটা ফেলিউর হয়, হলে পরে কি হয়, সেলের ভিতরে সোডিয়াম ঢুকে যায়, ওয়াটার ঢুকে এবং ক্যালসিয়াম ঢুকে যায়। তাহলে এই যে ওয়াটার সোডিয়াম ঢুকলো, তাহলে সেলটা ফুলে বেলুনের মতো ফুলে যাবে, যেটাকে আমরা বলি সেল সোয়েলিং বা হাইড্রোপিক চেঞ্জ। তারপরে আরেকটা রিভার্সিবল সেল ইনজুরি হবে কি, ফ্যাটি চেঞ্জ। তাহলে সেলের ভিতরে আমরা দেখবো কি যে হাইড্রোপিক চেঞ্জ হয়েছে অথবা সেলের ভিতরে ফ্যাট অ্যাকুমুলেশন হয়েছে। আর আলট্রা স্ট্রাকচারাল চেঞ্জ মানে সেলের যে অর্গানেলস গুলোতে যে পরিবর্তন আমরা দেখতে পাই, ইলেকট্রন মাইক্রোস্কোপে সাধারণত এগুলো আমাদের দেখতে হবে। সেগুলো কি কি, যে সেল মেমব্রেন অল্টারেশন হবে, অর্থাৎ মেমব্রেনটা ইনজিউরড হবে, সেলুলার মাইটোকন্ড্রিয়া, সেলের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া থাকে সেটা সোয়েলিং হবে এবং এর ভিতরে অ্যামরফাস ডিপোজিটস তৈরি হবে। আর কি, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সোয়েলিং হয়ে রাইবোজোমটা ডিটাচড হয়ে যাবে। এই ফিগারস গুলো, এই কন্ডিশন গুলো আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখতে হবে। এখানে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে যে মাইটোকন্ড্রিয়াল সোয়েলিং এবং তার ভিতরে যে অ্যামরফাস ডেনসিটি তৈরি হয় সেটা আমরা দেখতে পাচ্ছি। তা আশা করি তোমাদের এই চেঞ্জ গুলো মনে থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিডনির, তোমাদের মনে হচ্ছে কি, আমি আশা করছি অনেকের কিডনির হিস্টোলজি মনে আছে। তো হিস্টোলজিতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিডনিতে যে টিউবিউল গুলো, হ্যাঁ, এগুলো প্রক্সিমাল বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল গুলোকে আমরা এখানে ক্রস সেকশন দেখতে পাচ্ছি। তো এই টিউবিউল গুলো, এটা হচ্ছে নিউক্লিয়াস, চারদিকে পিঙ্ক কালার সাইটোপ্লাজম। তো যখন
যখন সেলুলার সোয়েলিং হয় আমরা বলছি একটা মরফোলজিক্যাল চেঞ্জ হচ্ছে রিভার্সিবল সেল ইনজুরির হাইড্রোপিক সোয়েলিং বা সেলুলার সোয়েলিং। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নর্মাল প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলার সেল। এই সেল যখন সোয়েলিং হয় আমরা সাইটোপ্লাজমিক ইওসিনোফিলিয়া বা অর্থাৎ কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং সেলটা মেমব্রেন ব্লেবস ফর্মেশন হয়ে সেলের স্ট্রাকচারটা অল্টার হয়ে গেছে। এখানে আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি নর্মাল কিডনি টিউবিউল উইথ কিউবয়েডাল সেল। এখানে দেখতে পাচ্ছি আমরা ইস্কেমিয়ার হলে সেলের ভিতরে যে সোয়েলিং হয় এবং সারফেস ব্লেবস তৈরি হচ্ছে, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। তো অনেক সময় আমরা ক্লিনিক্যাল সেটিং এ হাইড্রোনেফ্রোসিস বা হাইড্রোইউরেটার এরকম পেশেন্ট আমরা দেখে থাকি। তো সেটাকে যদি আমরা হিস্টোলজি করি তাহলে আমরা এরকম টিউবুলার সেলে এই সোয়েলিং গুলো দেখতে পাবো। তো এই সোয়েলিং গুলো যদি আমরা, যেহেতু এটা ইস্কেমিয়ার কারণে হয়েছে, কোনো কারণে টিউবুলার সেলে অক্সিজেন সাপ্লাই কমে গিয়েছিল সে কারণে হয়েছে, তো যদি আমরা অক্সিজেন সাপ্লাই রিস্টোর করি, নতুন ভাবে অক্সিজেন সাপ্লাই দিই, তাহলে এই চেঞ্জটা আবার নরমাল হয়ে যাবে। সেই কারণে এটাকে আমরা বলছি রিভার্সিবল সেল ইনজুরি। এখানে আরেকটা ফিগার আমরা দেখতে পাচ্ছি যে রেনাল টিউবুলার সেলে, এগুলো নরমাল টিউবুলার সেল। এখানে দেখো ওয়াটার ঢুকে, পানি ঢুকে, সোডিয়াম ঢুকে সেলুলার সোয়েলিং হয়ে গিয়েছে। এখানে আমরা রিভার্সিবল সেল ইনজুরির আরেকটা মরফোলজিক চেঞ্জ, যেটাকে আমরা বলছিলাম ফ্যাটি চেঞ্জ, অর্থাৎ সেলের ভিতরে ফ্যাট অ্যাকুমুলেশন হবে। এটা সাধারণত আমরা লিভার সেলে দেখে থাকি। এখানে আমরা ফ্যাটি লিভারের একটা ছবি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সেলের ভিতরে বড় বড় ফ্যাট ভ্যাকুলস গুলো আমরা অ্যাকুমুলেশন হয়েছে দেখতে পাচ্ছি। তো তাহলে আমি আরেকবার বলি যে রিভার্সিবল সেল ইনজুরিতে আমরা কি কি মরফোলজিক্যাল চেঞ্জ পাবো। মেইন হচ্ছে দুটো, একটা হচ্ছে সেলুলার সোয়েলিং এবং ফ্যাটি চেঞ্জ। আর আল্ট্রা স্ট্রাকচারাল চেঞ্জ বললে আমরা বলবো যে মাইটোকন্ড্রিয়াল ইনজুরি হচ্ছে, মাইটোকন্ড্রিয়াতে অ্যামরফাস ডেনসিটি তৈরি হচ্ছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সোয়েলিং হয়ে রাইবোজোম ডিটাচমেন্ট হচ্ছে। এখন আসি যে ইরিভার্সিবল সেল ইনজুরিতে আমরা কি কি মরফোলজিক চেঞ্জ আমরা দেখতে পাবো। তো প্রথমে আসতে হবে লাইট মাইক্রোস্কোপিক চেঞ্জ, অর্থাৎ লাইট মাইক্রোস্কোপে আমরা হেমাটক্সিলিন এবং ইওসিন স্টেইন সেকশনে আমরা কি কি চেঞ্জ দেখতে পাই। একটা হচ্ছে ইনক্রিজ সাইটোপ্লাজমিক ইওসিনোফিলিয়া। তো এগুলো আসলে আমার মনে হয় তোমরা যারা হিস্টোলজি ক্লাসে হিস্টোলজি স্লাইড দেখেছো তাদের একটু মনে আছে যে আমরা যখন টিস্যুকে আমরা সেকশন করি ছোট ছোট করে, আমরা হেমাটক্সিলিন এবং ইওসিন স্টেইন করি। তো সেই এই স্টেইনে সেলের ভিতরে নিউক্লিয়াসটা, আমি একটু দেখাই ছবি, নিউক্লিয়াসটা হেমাটক্সিলিনের যে ব্লু কালার সেই কালারটা নেয়, আর সাইটোপ্লাজমটা ইওসিনের মতো পিঙ্ক কালার দেখা যায়। তো এটা হচ্ছে হেমাটক্সিলিন এবং ইওসিন স্টেইন সেকশনের নরমাল কালার। তো এই কালারটা কি হয়, ইরিভার্সিবল সেল ইনজুরিতে চেঞ্জ হয়ে যাবে, কি হবে, ইনক্রিজ সাইটোপ্লাজমিক ইওসিনোফিলিয়া। তো আশা করি তোমাদের মনে থাকবে যে সাইটোপ্লাজমে নরমালি পিঙ্ক কালার থাকে এবং সেটা আরো গাঢ় কালার, অর্থাৎ বেশি ইওসিনোফিলের কালার নেবে। কেন হবে, আমরা জানি সাইটোপ্লাজমে আরএনএ থাকে, নিউক্লিয়াসে ডিএনএ থাকে। তো হেমাটক্সিলিন হচ্ছে ডিএনএ বাইন্ডিং একটা কেমিক্যাল, তো সেজন্য ডিএনএটা ব্লু কালার, হেমাটক্সিলিনের ব্লু কালারটা নিয়ে থাকে। আর সাইটোপ্লাজমে যেহেতু আরএনএ থাকে, আরএনএ ইওসিনের কালারটা নেয়। তো যখন সাইটোপ্লাজমের আরএনএ লস হয়ে যাবে তখন ইওসিনের কালারটা বেড়ে যাবে। এবং নরমালি যেটা বেজোফিলিক থাকে আরএনএটা, আরএনএ লসের কারণে সাইটোপ্লাজমটা বেশি লাল, বেশি ইওসিনোফিলিক হয়ে যাবে। তারপরে কি হবে, সাইটোপ্লাজমের ভ্যাকুয়াল অর্থাৎ ফাঁকা স্পেস তৈরি হবে। আর কি হবে, নিউক্লিয়ার ক্রোমাটিন ক্লাম্পিং হবে। তাহলে এই তিনটা হচ্ছে লাইট মাইক্রোস্কোপিক চেঞ্জ। আর আল্ট্রা স্ট্রাকচারাল চেঞ্জ, যেটা কিনা ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে না, সেখানে কি হবে, ব্রেকস ইন সেলুলার এন্ড অর্গানেলার মেমব্রেনস। আমরা বলেছিলাম সেল ইনজুরি হলে সেলুলার মেমব্রেন ড্যামেজ হয়, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ড্যামেজ হয়, লাইসোজোমাল মেমব্রেন ড্যামেজ হয়। তো এই মেমব্রেন ড্যামেজ গুলো আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখতে পারবো। আর কি হবে, লার্জ অ্যামরফাস ডেনসিটিস ইন মাইটোকন্ড্রিয়া। আমরা একটু আগে ছবিতে দেখিয়েছি যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে কালো কালো ইলেকট্রন ডেন্স ডিপোজিট আমরা দেখতে পাবো। আর নিউক্লিয়ার চেঞ্জ, এই নিউক্লিয়ার চেঞ্জ গুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, এগুলো আমি বলছি। নিউক্লিয়াসে কি কি চেঞ্জ হবে, তিনটা কথা মনে রাখতে হবে, পিকনোসিস, ক্যারিওরেক্সিস এবং ক্যারিওলাইসিস। পিকনোসিস মানে কি, যে নরমাল সাইজে যে নিউক্লিয়াসটা সেটা শ্রিঙ্ক করবে, অর্থাৎ ছোট হয়ে যাবে। আর নিউক্লিয়াসের যে নরমাল কালার আমরা বলেছি বেজোফিলিক বা ব্লু কালার, এই কালারটা যখন নিউক্লিয়াস শ্রিঙ্ক করবে তাহলে তো বেজোফিলিয়া অবশ্যই বেড়ে যাবে, অর্থাৎ বেশি ব্লু দেখা যাবে। তারপরে কি হবে, এই পিকনোটিক নিউক্লিয়াসটা ভেঙে যাবে, যেটাকে আমরা বলি ক্যারিওরেক্সিস, ফ্র্যাগমেন্টেশন অফ
পিকনোটিক নিউক্লিয়াই। আর কি হবে লাস্টে? ক্যারিওলাইসিস, অর্থাৎ সে ডিজলভ হয়ে যাবে। ফেডিং অফ বেজোফিলিয়া অফ ক্রোমাটিন, তাহলে শেষের দিকে যখন ডিজলভ হয়ে যাবে তখন বেজোফিলিয়াটাও ফেড হয়ে যাবে। আমরা একটু ছবিতে দেখি। এখানে আমরা এই যে একটা টিস্যু দেখতে পাচ্ছি, যেখানে সব ভাঙাচুরা সেলের বিভিন্ন পার্টস, অর্থাৎ সেলের স্ট্রাকচার বলতে এখানে কিছুই বোঝা যাচ্ছে না। এই যে নিউক্লিয়াস গুলো ভেঙে পিকনোসিস হয়ে গেছে এবং ফ্র্যাগমেন্টেশন হয়ে গেছে, কোনো কোনো জায়গায় সে ডিজলভ হয়ে ক্যারিওলাইসিস হয়ে গেছে এবং ব্লু কালারটা ফেড হয়ে গেছে। তার মানে আমরা এখানে নিউক্লিয়াসের পিকনোসিস, ক্যারিওরেক্সিস এবং ক্যারিওলাইসিস প্রত্যেকটা জিনিসই আমরা বুঝতে পারছি। তো আমরা এখানে একটু সামারাইজ যদি করি, রিভার্সিবল এবং ইরিভার্সিবল ইনজুরিকে যদি আমরা সামারাইজ করতে চাই, যেমন এখানে কিডনির টিউবুলার এপিথেলিয়াল সেলস আমরা নরমাল কন্ডিশনে দেখতে পাচ্ছি। তো যখন হাইপক্সিয়া হবে বা ইস্কেমিয়া হবে কিডনিতে কোনো কারণে, তো সেক্ষেত্রে রিভার্সিবল সেল ইনজুরি যখন হয় আমরা দেখতে পাচ্ছি যে সেলুলার সোয়েলিং, ব্লেব ফর্মেশন এবং সেলুলার সারফেস ব্লেস ফর্মেশন, ইনক্রিজ ইসোনোফিলিয়া, এটা আমরা দেখতে পাচ্ছি। আর যখন ইরিভার্সিবল সেল ইনজুরি হবে তখন আমরা দেখলাম কি যে নিউক্লিয়াসটা ফ্র্যাগমেন্টেশন হয়ে গেছে, অনেক সময় নিউক্লিয়াসটা ডিজলভ হয়ে গেছে এবং সেলের কন্টেন্ট গুলো লিকেজ হয়ে গেছে। তাহলে আমরা খুব স্পষ্টভাবে লাইট মাইক্রোস্কোপেই আমরা রিভার্সিবল সেল ইনজুরি এবং ইরিভার্সিবল সেল ইনজুরিকে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো এই ছবিটা হচ্ছে সামারি অফ রিভার্সিবল এবং ইরিভার্সিবল সেল ইনজুরি। তো যে কোনো একটা নর্মাল সেল যখন রিভার্সিবল সেল ইনজুরি হয়, অর্থাৎ ইনজুরিয়াস স্টিমুলাসটা অল্প সময়ের জন্য থাকে বা বেশি সিভিয়ার থাকে না, তখন কি কি চেঞ্জ হয় রিভার্সিবল সেল ইনজুরিতে? সেটা হচ্ছে সেলুলার সোয়েলিং, আমরা দেখতে পাচ্ছি এই যে মেমব্রেনে ব্লেবস তৈরি হচ্ছে, মাইটোকন্ড্রিয়াল সোয়েলিং হচ্ছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সোয়েলিং হচ্ছে এবং মেমব্রেন লিপিড থেকে মাইলিন ফিগার তৈরি হচ্ছে। তাহলে এই ছবিটা মনে রাখলেই আমরা রিভার্সিবল সেল ইনজুরির যে মরফোলজিক্যাল চেঞ্জ সেটা আমরা মনে রাখতে পারবো। আবারও বলছি, সেলুলার সোয়েলিং, মাইটোকন্ড্রিয়াল সোয়েলিং, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সোয়েলিং এবং ডিটাচমেন্ট অফ রাইবোজোম, মাইলিন ফিগার এবং মেমব্রেন ব্লেবস তৈরি হয়, এগুলো হচ্ছে মরফোলজিক্যাল চেঞ্জ অফ রিভার্সিবল সেল ইনজুরি। এখন যদি এই ইনজুরিয়াস স্টিমুলাসটা অনেক বেশি সিভিয়ার হয় তাহলে সেল ইরিভার্সিবল ইনজুরি বা সেল ডেথ হবে, যেটাকে আমরা বলি নেক্রোসিস। এখানে কি হবে? প্রথমেই হচ্ছে সেলের মেমব্রেন ড্যামেজ, আমরা খুব স্পষ্ট বুঝতে পারছি মেমব্রেন ড্যামেজ এবং সেলের যে কন্টেন্টস গুলো এরা বেরোয় চলে গেছে, অর্থাৎ লিক হচ্ছে। তারপরে নিউক্লিয়ার ডিসরাপশন হচ্ছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ডিসরাপশন হচ্ছে, মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ হচ্ছে। আর এই যে কন্টেন্ট গুলো লিক আউট হচ্ছে এখানে, সেজন্য চারদিকে ইনফ্ল্যামেটরি সেল এসে ইনফ্ল্যামেশন হবে। তাহলে এটা এই ইরিভার্সিবল সেল ইনজুরির যে ফর্ম, এটাকে আমরা বলি নেক্রোসিস। অনেক সময় সেলের নেক্রোসিস হয় না, সেলের সার্ভাইভাল সিগন্যাল যখন লস হয় তখন সেল করে কি আর সার্ভাইভ করতে পারে না, তখন সেল করে কি বিভিন্ন পার্টসে ফ্র্যাগমেন্টেড হয়ে যায়, ছোট ছোট পার্টসে সে ফ্র্যাগমেন্টেড হয়ে যায়। এখানে সেল সোয়েলিং হয় না, শুধু ফ্র্যাগমেন্টেড হবে এবং এই ফ্র্যাগমেন্টেড পার্টস গুলোকে তখন ফ্যাগোসাইট এসে খেয়ে ফেলবে এগুলোকে। তার মানে সেলটা তখন এভাবে আরেকটা ফর্মের ডেথ, যেটাকে আমরা বলি অ্যাপোপ্টোসিস। তো আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে নেক্রোসিস এবং অ্যাপোপ্টোসিস সম্পর্কে ডিটেইলস আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসে উপস্থিত থাকবে। তো আজকের ক্লাসে আমরা যা শিখলাম সেটা হচ্ছে যে আমাদের প্যাথোলজি স্টাডির, জেনারেল প্যাথোলজির একটা বেসিক এবং ফান্ডামেন্টাল টপিক যেটা হচ্ছে সেল ইনজুরি। সেই সেল ইনজুরির একটা অংশ রিভার্সিবল সেল ইনজুরির আমি মেকানিজম, কজ, প্যাথোজেনেসিস এবং তার মরফোলজিক্যাল চেঞ্জ সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করেছি। হয়তো তোমাদের কাছে জটিল লেগেছে, তো আমার ক্লাসের পরে তোমরা রবিন্স প্যাথোলজি পড়ে এই ফিগারগুলোকে বোঝার চেষ্টা করবে এবং সেখানকার যে ব্ল্যাক হেডলাইন্স গুলো আছে এগুলোকে মনে রাখার চেষ্টা করবে। আশা করি পরীক্ষায় তোমাদের এগুলো অত্যন্ত কাজে লাগবে। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে এই আশায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।